যখন পাকিস্তান হলো, আমরা দিল্লি কলকাতার এই দাদাদের অত্যাচার থেকে রক্ষা পাওয়ার জন্য জমিদার মহাজনদের আমাদের তৃতীয় শ্রেণীর নাগরিকের সম্মানও দিত না। এদের এই জ্বালা যন্ত্রণার থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা একটা ইউটোপিয়া, একটা পাকিস্তান আন্দোলনে অংশ নিলাম। দ্যাট ওয়াজ ইউটোপিয়া, মানে ওটা একটা ড্রিমল্যান্ড। ওখানে গেলে আমাদের সব সমস্যার সমাধান হবে। কিন্তু পোহাইলে সর্বরী দেখা গেল এই ড্রিমল্যান্ড আসলে ফাঁপা। কারণ আমাকে তৃতীয় শ্রেণীর নাগরিক থেকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক উত্তীর্ণ হওয়ার সুযোগ দিয়েছে বটে, কিন্তু রাষ্ট্র পরিচালনার ভার আমাকে দেয় না, কর্তৃত্ব করার অধিকার আমাকে দেয় না। অনেক সমস্যা। তো আরেকটা কি দেখা গেল, ভাষা নিয়ে আঘাত করলো। আরেকটা কি, যে রবীন্দ্রনাথের বলয় থেকে বেরিয়ে আমরা নজরুলের পৃথিবীতে প্রত্যাবর্তন করতে চেয়েছিলাম, পাকিস্তান আমলে এইখানে রবীন্দ্রনাথকে মানে সরিয়ে দিয়ে ওখানে ইকবালকে চাপাই দেওয়া হয়েছে। মাঝখান থেকে নজরুল কিন্তু নাই, বুঝছেন। ইকবালের ব্যাপারে বাংলাদেশের মানুষের চর্চা আগে থেকেই করতো। বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে পত্রিকা বেরোতো আখতার। এই আখতার পত্রিকায় ইকবাল রেগুলার লিখতেন। তো ইকবালের ব্যাপারে আমাদের কোনো বিদ্বেষ ছিল না, কিন্তু পাকিস্তানিরা যেটা করলো, যেটা এখন আমাদের দেশে ইন্ডিয়ানরা করে, একই কেস। সেটা হলো যে আপনার নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে খালি ইকবাল ঢুকাবে। তো পরে রিয়াকশন হয়েছে। তো আপনি ভাষার উপর আঘাত করেছেন, সেখান থেকে তো মতান্তর থেকে মনান্তর হয়ে গেল। তারপরে আসলেন আপনি এই যন্ত্রণায়। ইকবাল আপনি খাওয়াচ্ছেন, গোগ্রাসে গেলাচ্ছেন আমাকে। আমার আমার নিজের মাটি, আমার সয়েল, আমার মানুষ, আমার সাহিত্য, আমার কালচার কোথায় গেল? সংঘর্ষ শুরু হয়ে গেল 60-এর দশকে। আমাদের তৎকালীন বামপন্থীরা যেটা করলো সেটা হলো যে ওই ইকবালকে শিফট করে ওখানে আবার রবীন্দ্রনাথ সেট করে দিছে। নজরুলের কিন্তু বাড়ি হলো না কোথাও। পূর্ব বাংলার সাহিত্য, পূর্ব বাংলার কালচার কখনোই নিজের বাড়িতে দাঁড়ানোর সুযোগ পেল না। এই রেস চলতেই থাকলো যতক্ষণ পর্যন্ত না একটা জিয়াউর রহমানের আবির্ভাব হয়েছে।